জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ক্লাসটা স্টার্ট করি তাহলে। একদম সেদিন আরো পরে আরো এগুলি পড়িয়ে ফেলছি। সেদিন ক্লাস নিলাম আগে জান আপনি জানান বলি। এখানে আসেন ক্লাস শুরু করি, হ্যাঁ? শুনতে পাচ্ছেন জি তো ম্যাম। আমাকে না? হ্যাঁ। জি ম্যাম, শোনা যাচ্ছে। তাহলে তার আগে একটা কোশ্চেন একটু বলে দিই, তার অ্যান্সারটা তোমাদের এখানেই আছে। হোয়াট আর দ্য সুপার অ্যান্টিজেন ইন স্টেফাইলোকক্কাস এন্ড স্ট্রেপ্টোকক্কাস? হ্যাঁ, সুপার অ্যান্টিজেন কি কি আছে স্টেফাইলো এবং স্ট্রেপ্টোকক্কাস। তারপরে দেখো আমরা টক্সিন মেটাবোলাইটস গুলি পড়েছি, তো টক্সিন এবং এনজাইম কি কি ছিল এগুলো আমরা জেনেছি। এবং আমরা এটাও জেনেছি যে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের মধ্যে বেশিরভাগই হচ্ছে স্প্রেডিং টাইপ অফ ইনফেকশন ডিউ টু হ্যালোনাইটিস এনজাইম। এখন আসো হোয়াট আর দ্য ডিজিজ অফ দ্য লিশন কজ বাই স্ট্রেপ্টোকক্কাস পাইজিনিস। স্ট্রেপ্টোকক্কাস পাইজিনিস হচ্ছে গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস। তাহলে ও কি কি লিশন করে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ফর ভাইবা রিটেন। তাহলে হোয়াট আর দ্য লিশন কজ বাই স্ট্রেপ্টোকক্কাস পাইজিনিস, তার মধ্যে হচ্ছে লোকালের মধ্যে সে যেটা করবে সেটা হচ্ছে sore throat, impetigo, pharyngitis, erysipelas. ডিসিমিনেটেড এর মধ্যে যেটা করবে সেটা হচ্ছে সেলুলাইটিস, আরেকটা বলেছিলাম নেক্রোটাইজিং ফাসাইটিস। This is extensive and spreading necrosis of the skin and subcutaneous tissue, যেটাকে আমরা বলছি ফ্লেশ ইটিং ব্যাকটেরিয়া। লোকালি sore throat, impetigo, pharyngitis, erysipelas, disseminated এর মধ্যে সেলুলাইটিস, নেক্রোটাইজিং ফাসাইটিস, স্কিনে অনেকটা পোর্শন এটা কি হচ্ছে নেক্রোসিস হয়ে যায় স্কিন এন্ড সাবকিউটেনিয়াস টিস্যু, যেটাকে আমরা বলছি ফ্লেশ ইটিং ব্যাকটেরিয়া, নেক্রোটাইজিং ফাসাইটিস। নেক্সট, তারপরে আসে দেখো লোকাল ডিসিমিনেটে যাওয়ার পরে টক্সিজেনিক। টক্সিজেনিকের মধ্যে আমরা না পড়েছি টক্সিন হচ্ছে ইরাথ্রোজেনিক টক্সিন, যেটা স্কারলেট ফিভার তৈরি করে। এটা একটা সুপার অ্যান্টিজেনের পাশাপাশি সেটা আবার কি হিসেবে কাজ করে, যে ব্যাকটেরিওফাজ মেডিয়েটেড টক্সিন। আর একটা টক্সিক শক সিনড্রোম কজ বাই দ্য পাইরোজেনিক টক্সিন, এক্সোটক্সিন এ এবং এক্সোটক্সিন বি, যারা করছে টক্সিক শক সিনড্রোম। তাহলে টক্সিজেনিকের দুটো, একটা হচ্ছে স্কারলেট ফিভার আর একটা হচ্ছে টক্সিক শক সিনড্রোম। নাম্বার 4 হচ্ছে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল ডিজিজ। নামটা শুনে বোঝাচ্ছে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হওয়ার পরে দুটো ইমিউনোলজিক্যাল ডিজিজ রিলেটেড ডিজিজ, যেটা হচ্ছে এজিএম অ্যান্ড রিউমাটিক ফিভার। তাহলে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল ডিজিজ দুটো, একটা হচ্ছে এজিএন আর একটা হচ্ছে রিউমাটিক ফিভার। নেক্সট, তাহলে দিস আর দ্য লিশন caused by Streptococcus pyogenes. তোমাকে তার রিলেশনে জিজ্ঞাসা করবে হোয়াট আর দ্য লিশন কজ বাই স্ট্রেপ্টোকক্কাস এই গ্যালাক্সি। এটা কি করে, নিউরোটাল সেপসিস এন্ড মেনিনজাইটিস করে। খুব ইম্পর্টেন্ট, বাচ্চাদের সেপসিস এবং মেনিনজাইটিস করে। এটা তাহলে নর্মাল ফ্লোরা হিসেবে থাকে, ইট কলোনাইজ দ্য ফিমেল জেনিটাল ট্র্যাক্ট। এটা ভাইভাতে জিজ্ঞাসা করা হয় স্ট্রেপ্টোকক্কাস এই গ্যালাক্সি তাহলে কোথায় নর্মাল ফ্লোরা হিসেবে থাকে, উইদিন দ্য জেনিটাল ট্র্যাক্ট এন্ড কজেস নিউরোটাল সেপসিস এন্ড মেনিনজাইটিস। স্ট্রেপ্টোকক্কাল ফিকালিস যেটা করে ইউটিআই এবং এন্ডোকার্ডাইটিস। সো দিস আর দ্য লিশন caused by different streptococcus, আমরা আরো আসবো পরে। নেক্সট, তাহলে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল ডিজিজ এটা কি হচ্ছে, স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হওয়ার পরে 1 to 4 উইকস পরে নেফ্রাইটিস অথবা রিউমাটিক ফিভার ডেভেলপ করছে। তাহলে ফলোইং অ্যান অ্যাকুইট গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন there is a latent period. Latent period এই জন্য বলেছে যে প্রাইমারি ইনফেকশন হওয়ার 1 to 4 উইকস পরে সাধারণত স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনটা হচ্ছে, সেজন্য বলছে there is a latent period of 1 to 4 weeks after which nephritis and rheumatic fever develop. Actually এই দুটো কিন্তু আমাদের হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের জন্য হচ্ছে। নেফ্রাইটিস
এজিএন আমরা সবাই জানি যে টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি এন্ড রিউমাটিক ফিভার হচ্ছে টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন। নেক্সট, the latent period suggests that this post-streptococcal disease are not attributed to the direct effect of disseminated bacteria, but represent a hypersensitive response. তাহলে এই যে লেটেন্ট পিরিয়ড প্রাইমারি ইনফেকশন হওয়ার পরে এটাকে বলা হচ্ছে ডাইরেক্টলি ব্যাকটেরিয়া ডিসেমিনেশনের জন্য হচ্ছে না, but represent hypersensitivity response. এটা অ্যাকচুয়ালি hypersensitivity response এর জন্য হচ্ছে, এটা বলা হচ্ছে। তাহলে দেখো দুটো প্যাথোজেনেসিস কি সেটা আমরা দেখছি। নেক্সট, acute glomerulonephritis অথবা AGN, এটা কিভাবে হচ্ছে? ডেভেলপ 3 weeks after streptococcal infection, particularly in the skin. Very very important. প্রাইমারি ইনফেকশন তাহলে কোথায় হচ্ছে? স্কিনে হচ্ছে। স্কিনে হওয়ার 1 to 3 weeks পরে এটা ডেভেলপ করছে। আমরা যেটা ক্লাসিফাই করেছিলাম, টাইপিং করেছিলাম, তার মধ্যে 85 সেরোটাইপ ছিল, তার মধ্যে কিছু কিছু স্ট্রেন আর রিলেটেড টু দ্য এজিএন। কোনটা? 12, 4, 2 and 49। এগুলি মনে না রাখলেও চলবে, যদি রিটেনে কেউ ভালো নাম্বার ক্যারি করতে চায় তাহলে স্ট্রেনগুলির নাম দিলে ফুল মার্কস আসবে। মানে পুরোটা লেখা লিখতে হবে, স্ট্রেন আর 12, 4, 2 and 49। তাহলে এটার প্যাথোজেনেসিস কি? এজিএন ইজ ইনিশিয়েটেড বাই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সেস। আমার মাথায় আসতে হবে এটা যেহেতু হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশনের জন্য হচ্ছে, তাহলে এটা হচ্ছে টাইপ 3। তাহলে টাইপ 3 তে কি হচ্ছে? টাইপ 3 তে আমরা সবাই জানি ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড ডিজিজ, তার মানে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা তৈরি হচ্ছে। কোথায় হবে? অন দ্য গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন and soluble antigen from streptococcal membrane। তাহলে এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হচ্ছে, আবার সলিউবল কিছু অ্যান্টিজেন আসতেছে ফ্রম স্ট্রেপ্টোকক্কাল সেল মেমব্রেন থেকে। তাহলে এটা হচ্ছে মেইন প্যাথোজেনেসিস অফ এজিএন। তাহলে প্রাইমারি ইনফেকশনটা হচ্ছে কোথায়? স্কিনে। তার কতদিন পর ডেভেলপ করবে? আফটার 1 to 3 weeks। স্ট্রেন কি কি আছে? 12, 4, 2 and 49। মেইন প্যাথোজেনেসিস কি? এখানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সেস ডিপোজিটেড অন দ্য গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, তাহলে অথবা ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন অন দ্য বেসমেন্ট মেমব্রেন। এখান থেকে রিইনফেকশন উইথ স্ট্রেপ্টোকক্কাল রিয়ারলি লিড টু দি রিকারেন্স অফ এজিএন। এই কোশ্চেনটা প্রায় জিজ্ঞাসা করা হয়, এজিএন এবং নিউমাটিক ফিভার এই দুটোর মধ্যে রিকারেন্স কোনটা হয়? রিকারেন্স অ্যাকচুয়ালি যেটা হয় অথবা রিইনফেকশন যেটাতে হয় সেটা হচ্ছে রিউমাটিক ফিভার, রিইনফেকশন নট রিলেটেড টু দ্য এজিএন। এটা খুব রেয়ার হয়ে থাকে। তাহলে এজিএন এর প্যাথোজেনেসিস, এটা প্রাইমারি ইনফেকশন কোথায় হচ্ছে সেটা দেখবে। এখন জিজ্ঞাসা করতে পারে যে একটা এজিএন বলে তুমি কি ল্যাবরেটরি টেস্ট করবে? নেক্সট স্লাইড। ক্লিনিক্যাল ফিচার যেটা এজিএন এ হয় সেটা সবাই তোমরা জানো, যেহেতু ওয়ার্ড তোমরা করেছো, হাইপারটেনশন হবে, ইডিমা, পেরিঅরবিটাল ইডিমা, অ্যাঙ্কেল ইডিমা। ডায়াগনোসিস আমরা যেটা করবো সেটা হচ্ছে ইউরিন এক্সামিনেশন করবো। ইউরিন এক্সামিনেশন করলে এজিএন এ দেখা যাচ্ছে আর আরবিসি থাকে, সেজন্য তোমরা ক্লিনিক্যাল প্যাথোলজিতে পড়বে। এটা হচ্ছে কালারটা হচ্ছে স্মোকি ইউরিন বলা হয় এটাকে, অথবা রেডিশন কালার ডিউ টু দ্য প্রেজেন্স অফ রেড ব্লাড সেল। আর যে আমরা ইউরিন এক্সামিন করে আমরা ইউরিনে সাধারণত প্রোটিন নরমাল থাকে, পাওয়া যায় না, নীল থাকে। আমরা যদি এজিএন এ প্রোটিনটা করি তাহলে প্রোটিন প্রেজেন্ট। তাহলে স্মোকি ইউরিনটা হবে ডিউ টু দ্য প্রেজেন্স অফ রেড ব্লাড সেল, আর প্রোটিন যদি আমরা এক্সামিন করি সেই প্রোটিনটা প্রেজেন্ট থাকবে। তাহলে এটা অনেক সময় জিজ্ঞাসা করা হয়, সেই কারণে লেখা। তাহলে ডায়াগনোসিস আমরা খুব সিম্পল, ইউরিন দেখে আমরা ডায়াগনোসিস করছি। ক্লিনিক্যাল ফিচারের সাথে কোরিলেট করে আমরা যদি ল্যাবরেটরি ডায়াগনোসিস করি তাহলে একটা স্যাম্পল নিলে এনাফ, সেটা হচ্ছে ইউরিন এক্সামিনেশন করব আমরা, আর হচ্ছে ইউরিনের প্রোটিন দেখলে আমরা বুঝতে পারবো ম্যাসিভ প্রোটিনুরিয়া অথবা প্রোটিন প্রেজেন্ট ইন এজিএন। আর নেফ্রোটিক সিন্ড্রোমে হচ্ছে ম্যাসিভ প্রোটিনুরিয়া, অনেক বেশি প্রোটিন থাকে। আর অ্যান্টিজেন অ্যান্টিবডি যে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে ডিপোজিট হয়েছে সেটা দেখার জন্য কিন্তু আজকাল টেস্ট করা হয়, সেটা হচ্ছে ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপি ফর ডিটেকশন অফ ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন। এটা স্লাইডে নাই,
আমি বলছি, তাহলে ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপি দিয়ে আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি যে কমপ্লেক্সটা তৈরি হয়েছে বেসমেন্ট মেমব্রেনের মধ্যে, সেই কমপ্লেক্সটা আমরা ইজিলি ডিটেকশন করতে পারবো বাই ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপি। নেক্সট, তুমি শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে রিউমাটিক ফিভার। রিউমাটিক ফিভারে কিন্তু প্রাইমারি ইনফেকশন স্কিন ইনফেকশন হয় না, এটা হচ্ছে সো থ্রোট হয়ে তারপরে হবে। তাহলে 2 weeks after a group A streptococcal infection, usually pharyngitis, rheumatic fever develop। তাহলে প্রাইমারি ইনফেকশন কি হচ্ছে? ফ্যারিঞ্জাইটিস হচ্ছে। আর ওখানে ছিল স্কিন ইনফেকশন, এখানে হচ্ছে ফ্যারিঞ্জাইটিস। গ্রুপ এ, মনে রাখবে এটা শুধুমাত্র স্ট্রেপ্টোকক্কাল পাইজিনিস দিয়ে এগুলি হচ্ছে। তাহলে আফটার 1 to 2 weeks পরে যে ডিজিজটা ডেভেলপ করবে সেটাকে আমরা বলছি রিউমাটিক ফিভার। এখন প্যাথোজেনেসিস কি রিউমাটিক ফিভারের? আমরা যখন অটোইমিউন ডিসঅর্ডার পড়েছি তখন একটা জিনিস আমরা পড়েছি মলিকুলার মিমিক্রি অথবা স্ট্রাকচার সিমিলারিটি। সে সময় আমরা বলেছিলাম যে স্ট্রেপ্টোকক্কালসের এম প্রোটিন একটা অ্যান্টিজেনিক স্ট্রাকচার, যেহেতু এটা অ্যান্টিজেনিক, এটার এগেইনস্টে অবশ্যই একটা অ্যান্টিবডি তৈরি হবে। তাহলে দিস অ্যান্টিজেন ক্রস রিঅ্যাক্ট উইথ দ্য আদার স্ট্রাকচার অফ দ্য বডি লাইক দ্য জয়েন্ট, হার্ট এন্ড ব্রেন টিস্যু। তখনই হচ্ছে তার এগেইনস্টে যেহেতু ক্রস রিঅ্যাকশন হয় তখন অ্যান্টিবডি তৈরি হবে। তাহলে এটাকে বলা হচ্ছে মলিকুলার মিমিক্রি, এটাই প্যাথোজেনেসিস অফ রিউমাটিক ফিভার। তাহলে দেখো, ইট ইজ ডিউ টু অ্যান ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন between cross-reacting antibody to streptococcal and protein and antigen of joint, heart and brain tissue। তার মানে একটা স্ট্রেপ্টোকক্কাল ঢুকলো ফ্যারিঞ্জাইটিস হয়ে, তাহলে এম প্রোটিন আছে, ওয়ান অফ দ্য অ্যান্টিজেনিক স্ট্রাকচার, তার এগেইনস্টে কি হলো? অ্যান্টিবডি তৈরি হচ্ছে, অ্যান্টিবডি তৈরি হচ্ছে। বাট দিস এম প্রোটিনের সাথে এই অ্যান্টিজেনগুলির সিমিলারিটি আছে, অ্যান্টিজেন অফ জয়েন্ট, হার্ট এন্ড ব্রেন টিস্যু। তাহলে সেজন্য ক্রস রিয়েক্টিং অ্যান্টিবডি গুলি এরা তৈরি হবে। এবং যেভাবে আমরা ডায়াগনোসিস করব সেটা হচ্ছে এএসও টাইটার দেখে এটা ডায়াগনোসিস করতে পারি। তাহলে রিউমাটিক ফিভার হচ্ছে প্রাইমারি ইনফেকশন ফ্যারিঞ্জাইটিস অথবা সো থ্রোট, তার 1 to 2 weeks পরে যেটা ডেভেলপ করবে সেটা রিউমাটিক ফিভার। রিউমাটিক ফিভার হচ্ছে টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি। এটা মেইন প্যাথোজেনিক মেইন মেকানিজমটা হচ্ছে এখানে ক্রস রিয়েক্টিং অ্যান্টিবডি তৈরি হচ্ছে টু স্ট্রেপ্টোকক্কাল এম প্রোটিন। কেন? কারণ এই এম প্রোটিনের সাথে স্ট্রাকচার সিমিলারিটি টু অ্যান্টিজেন অফ দ্য জয়েন্ট, হার্ট এন্ড ব্রেন টিস্যু। So cross-reacting antibody develop against this structure and causes rheumatic fever. যেভাবে ডায়াগনোসিস করবো সেটা হচ্ছে এসও টাইটার। এসও টাইটার লাস্ট দিন আমি তোমাদেরকে বলেছি সেটা কি। তাহলে এসও টাইটার দেখে আমরা বলতে পারি রিউমাটিক ফিভারের জন্য শুধু এসও টাইটার করা হয়, আর একটা রিউমাটিক ফ্যাক্টর আজকাল টেস্ট করা হয়। এই দুটো দেখে আমরা সাধারণত ডায়াগনোসিস করি, আর পেশেন্টের ক্লিনিক্যাল সিমটম দেখে আমরা এটা বুঝতে পারি। সাইন এন্ড সিমটম কি হয় রিউমাটিক ফিভারে? রিউমাটিক ফিভারে পেশেন্টের কি হয় বলতে পারবে কেউ? হ্যাঁ, বলতে পারবে তোমরা? শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। বলো, রিউমাটিক ফিভারে কি পেশেন্টের কি হয়? হয়নি? তাহলে এসও টাইটার দেখে আমরা জিজ্ঞাসা করবে রিউমাটিক ফিভারে আমরা কি টেস্ট করবো? এসও টাইটার করবো। আর আমরা আগেই বলেছি এটা অটোইমিউন ডিজিজ আর হচ্ছে হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন টাইপ 2। তোমাকে জিজ্ঞাসা করবে এজিএন কোন হাইপার সেন্সিটিভিটি, রিউমাটিক ফিভার কোন টাইপের হাইপার সেন্সিটিভিটি। এবং রিউমাটিক ফিভারে মনে রাখবে দুটোর মধ্যে যেটা রিকারেন্স হয় সেটা হচ্ছে রিউমাটিক ফিভার। ট্রিটমেন্ট কিভাবে করা হয় সেগুলি তোমরা মেডিসিনে পড়বে। পেনিসিলিন দিয়ে সাধারণত ট্রিটমেন্ট করা হয়। যদি ট্রিটমেন্ট ডিলে হয় তাহলে দেখা যাচ্ছে হার্টের ইনভলভমেন্ট অনেক তাড়াতাড়ি এসে যায়। হ্যাঁ, তখন ট্রিটমেন্ট করলে খুব বেশি একটা লাভ হয় না। তাহলে ডায়াগনোসিসের সাথে সাথে আমরা ট্রিটমেন্ট করে ফেলতে হয়। তাহলে পোস্ট ইমিউনোলজিক্যাল ডিজিজের মধ্যে আমি দুটো পেলাম, এজিএন এন্ড রিউমাটিক ফিভার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা
দেখলে দেখবে যে এটা প্রায় সময় রিটেনে এসছে শর্ট নোট প্যাথোজেনেসিস অফ রিউমাটিক ফিভার অথবা প্যাথোজেনেসিস অফ AGN। নেক্সট, এটা আমি আগে বলেছি, রিউমাটিক ফিভার হ্যাজ এ মার্কড টেন্ডেন্সি টু বি রিঅ্যাক্টিভেটেড বাই রিকারেন্ট স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন whereas নেফ্রাইটিস ডাজ নট, খুব রেয়ারলি এটা হয়ে থাকে। নেক্সট, আচ্ছা তোমাকে আরেকটা কোশ্চেন ভাইবাতে জিজ্ঞাসা করবে, AGN এ আমরা এসও টাইটার কেন রেজ হয় না? হ্যাঁ, বিকজ স্কিন লিপিড ডিস্ট্রয়েড, স্কিন যে লিপিড আছে সেটাকে ডিস্ট্রয় করে ফেলে। নেক্সট, আচ্ছা নাও দ্য ল্যাবরেটরি ডায়াগনোসিস, আমরা তো লিশন পড়লাম, লিশনের প্যাথোজেনেসিস গুলি আমরা দেখলাম, এখন হচ্ছে ল্যাবরেটরি ডায়াগনোসিস। ল্যাবরেটরি ডায়াগনোসিসে আমাকে ওই চারটা কথা মনে রাখতে হবে, স্পেসিমেন, স্টেইনিং, কালচার এবং বায়োকেমিক্যাল টেস্ট। স্পেসিমেন অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ ইনভলভমেন্ট, যেহেতু থ্রোট হচ্ছে থ্রোট সোয়াব আমরা নিব, পাস নিতে পারি, সিরাম আমরা নিব ফর সেরোলজিক্যাল টেস্ট। পাস আমরা স্কিনে কোনো ইনফেকশন হলে সেটা আমরা দেখার জন্য পাস কালেকশন করতে পারি। যে কোনো জায়গায় যদি ইনফেকশন হয় পাস সেখানে ডিপোজিট হয় সেটা দেখার জন্য আমরা পাসটাকে কালেকশন করবো। নেওয়ার পর আমরা যেটা করবো সেটা হচ্ছে স্টেইন, যেটা একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এখানে অবভিয়াসলি আমাদের গ্রাম স্টেইন করতে হবে, তাহলে আমি গ্রাম পজিটিভ চেইন ফর্মিং কক্কাই, গ্রাম পজিটিভ চেইন ফর্মিং কক্কাই আমরা পাবো। কেন চেইন হবে? কারণ আমি তোমাদের ডিভিশন হওয়ার সব মাল্টিপল প্লেনে ডিভিশন হচ্ছে, দ্যাটস ওয়াই দে আর চেইন ফর্মিং। নেক্সট, তাহলে দেখো এটা হলো যে চেইনের মতো, দেখো বিশ্বের মতো চেইন চেইন হয়ে আছে, এটা হচ্ছে চেইন ফর্মিং স্ট্রেপ্টোকক্কাস। তাহলে গ্রাম পজিটিভ চেইন ফর্মিং হবে, এটার মরফোলজি হচ্ছে গ্রাম পজিটিভ চেইন ফর্মিং কক্কাই, এগুলি সব হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। নেক্সট, কালচার আমরা করবো ব্লাড আগার মিডিয়াতে। ব্লাড আগার মিডিয়াতে করলে আমরা পিন পয়েন্ট কলোনিস, একটা পিনকে যদি আমরা ধরি, ছোট্ট একটা পিন, তার মাথাটা মতো দেখতে হচ্ছে স্টেপান্ডো এবং তার পয়েন্টটা হচ্ছে দেখতে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাসের মতো। এন্ড জোন অফ হিমোলাইসিস, অবশ্যই জোন অফ হিমোলাইসিস হবে, সেটা অনেক ধরনের হিমোলাইসিস, আলফা বিটা, স্ট্রেপ্টোকক্কাস পাইজিনিস হলে সেটার অবশ্যই কি ধরনের হিমোলাইসিস হবে? বিটা হিমোলাইসিস, কারণ কমপ্লিট হিমোলাইসিস তার থেকে ফুললি ব্রেক ডাউন করে they produce the clear zone of hemolysis. তাহলে pinpoint colonies and zone of hemolysis around the colonies. Next, এটার মধ্যে স্ট্রেপ্টো, এটা আমরা দেখেছি, এইটা হচ্ছে জোন অফ হিমোলাইসিস, এই যে এই এরিয়াটা, আর সব ব্লাড, এটা হচ্ছে ব্লাড আগার মিডিয়া। ব্লাড আগার মিডিয়া ইজ এনরিচ মিডিয়া, যেহেতু এটা নিউট্রিয়েন্ট আগারের সাথে ব্লাড দেওয়া আছে, সেটা একটা এনরিচ মিডিয়া। এখানে ব্লাডকে আরবিসি কে লাইসিস করে এটা বিটা হিমোলাইসিস করেছে, সো দে প্রডিউস দ্য ক্লিয়ার জোন অফ হিমোলাইসিস অ্যারাউন্ড দ্য কলোনি। এখানে সে ব্যাকটেরিয়া গ্রো করেছে, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া গ্রো। নেক্সট, এরপর আর কি আছে? না ঠিক আছে, ওই স্লাইডটাতে আমি, তাহলে এখানে দেখো, আর না আগের স্লাইডটাতে যান, তাহলে না 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 পরে আগে রাখো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো ল্যাবরেটরি ডায়াগনোসিস আমরা স্পেসিমেন কালেকশন করছি অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ ইনভলভমেন্ট। নাম্বার 2 হচ্ছে আমরা স্টেইনিং করলাম, সেখানে কি পেলাম, আর হচ্ছে মরফোলজি দেখার জন্য আমাকে স্টেইনিং করতে হবে, আর কালচার করে আমরা এই ফাইন্ডিংস পেলাম। এখন বায়োকেমিক্যাল টেস্ট আমরা করতে পারি, ক্যাটালিস টেস্ট, এটা এখানে নেই, ক্যাটালিস টেস্ট করলে ক্যাটালিস টেস্ট নেগেটিভ হবে, ওটা তোমরা মনে রাখো। ক্যাটালিস টেস্ট আমরা এখানে করব, ক্যাটালিস টেস্ট হচ্ছে নেগেটিভ, ক্যাটালিস টেস্ট নেগেটিভ। নেক্সট, এটা অনেক সময় এই কোশ্চেনটা অনেক সময় জিজ্ঞাসা করে, হাউ ক্যান ইউ ডিফারেন্সিয়েট গ্রুপ এ এবং গ্রুপ বি বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস। কোশ্চেনটা কেন অ্যারাইজ করেছে? কারণ গ্রুপ এ এবং গ্রুপ বি বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস দে প্রডিউস দ্য ক্লিয়ার জোন অফ হিমোলাইসিস। হ্যাঁ, তাহলে তুমি কিভাবে এগুলিকে ডিফারেন্সিয়েট করবে? এই দুটো গ্রুপকে, দুটোই ক্লিয়ার জোন তৈরি করছে, একটা হচ্ছে স্ট্রেপ্টোপারজিনাস আর একটা স্ট্রেপ্টোকক্কাস এই গ্যালাক্সি। কি কি লিশন করে সেটা আমরা আগেই দেখেছি,
স্ট্রেপ্টোককাস পায়োজিন এটা হচ্ছে সেনসিটিভ টু বেসিট্রাসিন। বেসিট্রাসিন একটা আইডেন্টিফিকেশন ডিস্ক, সেটা বেসিট্রাসিনে ইনহিবিটেড বাই বেসিট্রাসিন, তার মানে বেসিট্রাসিনে এটা সেনসিটিভ। আর স্ট্রেপ্টোককাস এই গ্যালাক্সি হচ্ছে বেসিট্রাসিন রেজিস্ট্যান্স, এখান থেকে আসবে। আর স্ট্রেপ্টোককাস এই গ্যালাক্সিতে একটা টেস্ট আমরা করি, সেটা ডিটেলস তোমাদের দরকার নেই। ক্যাম টেস্ট, ক্যাম টেস্ট আমরা করলে সেটা ক্যাম টেস্ট পজিটিভ পাওয়া যায় এখানে, আর এটা হচ্ছে নেগেটিভ। আর কি ডিফারেন্সিয়েট, নরমাল ফ্লোরা হিসেবে থ্রোটে থাকে, স্কিনে থাকে, এটা ফিমেল জেনিটাল ট্র্যাক্ট। আর স্ট্রেপ্টোককাস পায়োজেন যে ডিজিজ গুলি করে সেগুলি আমরা একটু আগেই বললাম। আর স্ট্রেপ্টোককাস এই গ্যালাক্সি করে নিউনেটাল সেপসিস আর মেনিনজাইটিস। তাহলে তোমাকে যদি ডিফারেন্সিয়েট করতে বলা হয় তাহলে এটা গ্রুপ এ, এটা হচ্ছে গ্রুপ বি। বোথ প্রডিউস দ্য বিটা হিমোলাইটিক, বাট এটা হচ্ছে বেসিট্রাসিন সেনসিটিভ, এটা বেসিট্রাসিন রেজিস্ট্যান্স। ক্যামটেস পজিটিভ এখানে, আর এটা হচ্ছে ক্যামটেস নেগেটিভ। এটা থাকবে হচ্ছে থ্রোট এবং স্কিনে, ফিমেল জেনিটাল ট্র্যাক্ট। লিশন স্ট্রেপ্টোককাস পায়োজেন্স লোকাল শুরু করবে, ডিসেমিনেটেড বলবে, টক্সিজেনিক বলবে, পোস্ট স্ট্রেপ্টোককাস। আর এখানে বলবে নিউনেটাল সেপসিস আর মেনিনজাইটিস। নেক্সট, তাহলে স্ট্রেপ্টোককাস পায়োজেনিস আমরা দেখলাম কি কি লিশন করে, কিভাবে আমরা ডায়াগনোসিস করব। এখন হচ্ছে ভিরিডিয়ান্স স্ট্রেপ্টোককাস কি ধরনের হিমোলাইসিস তৈরি করে। ভিরিডিয়ান্স স্ট্রেপ্টোককাস, হ্যাঁ, ভিরিডিয়ান্স স্ট্রেপ্টোককাস কি ধরনের হিমোলাইসিস তৈরি করে? আলফা আলফা। আলফা আলফা হিমোলাইসিস দুটো করে, একটা হচ্ছে ভিরিডিয়ান্স স্ট্রেপ্টোককাস আর একটা হচ্ছে স্ট্রেপ্টোককাস নিমো। তাহলে ভিরিডিয়ান্স স্ট্রেপ্টোককাসের মধ্যে দেখো, ভিরিডিয়ান্স স্ট্রেপ্টোককাসের মধ্যে কি কি স্পিসিস আছে? স্ট্রেপ্টোককাস মাইটিস, মিউটেন্ট, সালিভারিয়াস, সেঙ্গুস। They are alpha hemolytic. Their growth is not inhibited by optosin. And optosin একটা identification disc, এটা দিলে সেটা optosin sensitive, sorry, optosin resistance. And colony are not soluble in bile. Bile insoluble. Actually, a differentiating point হচ্ছে from pneumococci, and both are alpha hemolytic. How can you differentiate Viridans streptococcus from Streptococcus pneumoniae? পরে আসতেছি। The Viridans streptococcus are the most prevalent member of the normal flora of upper respiratory tract and mucous membrane. তাহলে normal flora হিসেবে সে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এবং মিউকাস মেমব্রেনে থাকে। আলফা হিমোলাইসিস তৈরি করে। আর কি এটা কিছু স্পিসিস স্ট্রেপ্টোককাস মাইটিস, মিউটেন্স, সালিভারিয়াস এন্ড সেঙ্গুস। মাইটিস এন্ড মিউটেন্স এই দুটো কিন্তু আমাদের টিথের সাথে রিলেটেড, ডেন্টাল ক্যারিজ করার জন্য কিন্তু এরা বসে আছে। আর এটা হচ্ছে অপটোসিন, এটা আমরা পরে আসি নিউমোকক্কার সাথে কিভাবে ডিফারেন্সিয়েট করব। আর নরমাল ফ্লোরা হিসেবে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এবং মিউকাস মেমব্রেনে থাকে। তাহলে কোন কারণে যদি এখান থেকে, সাপোজ একটা টনসিলোটমি অপারেশন হচ্ছে, সেখান থেকে যদি এই নরমাল ফ্লোরাটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এসেছিল, নরমাল ফ্লোরাটা যে কোনো কারণে সার্কুলেশন দিয়ে কোথায় চলে যায়, কোথায় হার্টে ডিপোজিট হয়, তাহলে প্রডিউস দ্য সাবলিকুইড ব্যাকটেরিয়া endocarditis. Next. So they may reach the bloodstream as a result of trauma or are a principal cause of endocarditis or abnormal heart valve. তাহলে কোন কারণে নরমাল ফ্লো হিসেবে আপার রেসপিরেটরি ট্র্যাক্টে থাকে, কোন কারণে যদি ব্লাড স্ট্রিমে চলে যায় ফলোইং ট্রমা অথবা টনসিলেক্টমি অপারেশন করার সময়, তাহলে তো কোথায় চলে যাবে? এই সমস্ত নরমাল ফ্লোরা আমরা সবাই জানি যে অ্যাবনর্মাল সাইডে গেলে এরা ডিজিজ করতে পারে। তাহলে ওখানে হার্টে চলে যাবে, কলোনাইজেশন করবে এবং প্রডিউস দ্য সাবঅ্যাকুইট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস। যে ডিজিজটা করে সেটাকে বলা হচ্ছে সাবঅ্যাকুইট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস। তাহলে এটা একটা হলো। আরেকটা হচ্ছে সাব ভিরিডিয়ান্স স্ট্রেপ্টোকক্কাস, যেমন স্ট্রেপ্টোককাস মাইটিস, মিউটেন্স, দে প্রডিউস দ্য ডেন্টাল ক্যারিজ। কিভাবে করে? তাহলে যে synthesize large polysaccharide such as dextrin and leaven from sucrose. তাহলে সুক্রোজকে ব্রেক ডাউন করলে, কার্বোহাইড্রেটকে ব্রেক ডাউন করলে কি তৈরি হয়? অ্যাসিড এবং গ্যাস। সেই অ্যাসিড গুলি সমস্ত দাঁতের সাথে টিথের সাথে লেগে লেগে সব ডেন্টাল ক্যারিজ তৈরি হচ্ছে। তাহলে they synthesize the large polysaccharide such as dextrin and leaven from sucrose. Sucrose একটা সুগার and contribute to the genesis of dental caries. কার্বোহাইড্রেটকে ব্রেক ডাউন করে ব্যাকটেরিয়া অলওয়েজ তৈরি করে অ্যাসিড এবং গ্যাস। অ্যাসিডের জন্য হচ্ছে ডেন্টাল ক্যারিজ,
গ্যাসের ব্যাপারটা আলাদা। তাহলে সাবঅ্যাকুট তাহলে ভিরিডিয়ান স্ট্রেপ্টোককাস কি ডিজিজ করে তোমাদের জিজ্ঞাসা করবে। নাম্বার 1 বলতে হবে সাবঅ্যাকুট ব্যাকটেরিয়াল নিউমোকার্ডাইটিস, আর নাম্বার 2 হচ্ছে some viridian streptococcus like the streptococcus mutans might produce the dental caries. Next. Now that it is viridian stage, now the streptococcus pneumoniae. Streptococcus pneumoniae are gram positive diplococci. আচ্ছা, আরেকটা মরফোলজি আমি এখানে বলি নাই। ভিরিডিয়ান স্ট্রেপ্টোককাস হচ্ছে গ্রাম পজিটিভ চেইন ফর্মিং কক্কাই। আমরা যদি স্টেনিং করি তাহলে ভিরিডিয়ানকে আমরা পাবো চেইন ফর্মিং কক্কাই। আর নিউমোকক্কাইটা হচ্ছে আর গ্রাম পজিটিভ ডিপ্লোকক্কাই, মানে পেয়ার করে থাকে, often lens-set shape or arranged in chain. Lens-set shape মানে একটা চশমা যদি তুমি রেখে দাও, চশমাটা দেখতে যেমন সেরকম এটা হচ্ছে এটা শেপ। আরেকটা কি থাকে ইম্পর্টেন্ট এর মধ্যে থাকবে, ইট ইজ এ পলিস্যাকারাইড ক্যাপসুল। পলিস্যাকারাইড ক্যাপসুল থাকে যে পারমিট টাইপিং অফ দ্য স্পেসিফিক অ্যান্টিসেরা। এই পলিস্যাকারাইড ক্যাপসুলটাকে আমরা টাইপিং করতে পারি স্পেসিফিক অ্যান্টিসেরা দিয়ে। নিউমোকক্কাই আর বাইল সলিবল এন্ড অ্যাপ্টোসিন সেন্সিটিভ। তারপর পরে আসবে নিউমোকক্কাই, এটা ছিল ভিরিডিয়ান স্ট্রেপ্টোকক্কাই হচ্ছে বাইল ইনসলিবল এন্ড অ্যাপ্টোসিন রেজিস্ট্যান্স, এটা হচ্ছে বাইল সলিবল এন্ড অ্যাপ্টোসিন সেন্সিটিভ। তাহলে নিউমোকক্কাই এটা নরমাল ফ্লোরা হিসেবে আপার রেসপিরেটরি ট্র্যাক্টে থাকে। তাহলে নিউমোকক্কাই আর গ্রাম পজিটিভ ডিপ্লোকক্কাই সেইটা আমরা বললাম অ্যারেঞ্জিং চেইন। সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে যদি মরফোলজি তোমাকে জিজ্ঞাসা করা হয় তুমি বলবে যে গ্রাম পজিটিভ ডিপ্লো লেন্সের শেপ অথবা চেইন ফর্মে থাকে। আর ইম্পর্টেন্ট প্রপার্টি অথবা ইন্টিগ্রেটিং স্ট্রাকচারের মধ্যে হচ্ছে ক্যাপসুল। ক্যাপসুল যেটা থাকে সেটা হচ্ছে পলিস্যাকারাইড ক্যাপসুল। নেক্সট, নিউমোকক্কাই আর নরমাল ফ্লোরা হিসেবে আমরা আপনার রেসপিরেটরি ট্র্যাক্ট 5 to 40% of the human and can cause pneumonia, যে লিশনগুলি সে করে নিউমোনিয়া, সাইনোসাইটিস, otitis media, bronchitis, bacteremia, meningitis and other infection. আচ্ছা, তাহলে নরমাল ফ্লোরা হিসেবে সে আপার রেসপিরেটরি ট্র্যাক্টে থাকে। যখন অ্যাবনর্মাল সাইডে যায় তাহলে সে কি কি ডিজিজ করতে পারে, নিউমোনিয়া করতে পারে, সাইনোসাইটিস, otitis media, bronchitis, bacteremia, septicemia এবং meningitis। মেনিনজাইটিস সাধারণত যে গ্রুপে সে মেনিনজাইটিস করে, সাধারণত অ্যাডাল্ট মেনিনজাইটিস সে করে, সেটা হচ্ছে তার ইম্পর্টেন্ট মধ্যে নিউমোকক্কার নাম শুনে নিউমোনিয়া, তার পরপরই এগুলি মনে রাখবে অথবা মেনিনজাইটিসে চলে আসবে। নেক্সট, হোয়াট আর দ্য ভিরুলেন্স ফ্যাক্টর অফ স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। প্রথমে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে ক্যাপসুলার পলিস্যাকারাইড। ক্যাপসুলার পলিস্যাকারাইড ইজ অ্যান্টিফ্যাগোসাইটিক। সবাই জানি ক্যাপসুল থাকলে ক্যাপসুলটা ফ্যাগোসাইটোসিস হতে দিচ্ছে না, তাহলে অ্যান্টিফ্যাগোসাইটিক রোল প্লে করছে। আর একটা স্ট্রাকচারাল কম্পোনেন্টের মধ্যে সেটা থাকে হচ্ছে সি কার্বোহাইড্রেট। সি কার্বোহাইড্রেট এটা হচ্ছে সেল ওয়ালের মধ্যে থাকে। এই কার্বোহাইড্রেটের স্পেশাল প্রপার্টিজ আছে, সে নরমাল সিরাম প্রোটিন যেগুলি আছে তার সাথে সে রিয়াকশন করতে পারে। এটা নরমাল সিরাম প্রোটিন গুলি সাধারণত লিভার থেকে আসে, এগুলিকে সি রিয়েক্টিভ প্রোটিন বলা হয় অথবা সিআরপি। সিআরপি হচ্ছে একটা অ্যাকুইট ফেজ প্রোটিন। অ্যাকুইট ফেজ প্রোটিন তুমি সবাই জানো যে কোনো ইনফেকশন হলে সাধারণত দেখা যাচ্ছে সিআরপিটা বাড়ে। আজকাল সিআরপি বাড়ছে কিসে? করোনাতে। করোনাতে অনেক বেশি বাড়ছে, অনেকে বাড়ছে অনেকে বাড়ছে না, কিন্তু যে কোনো ইনফেকশন এটি ইএসআর এর মতো। ইএসআর যেমন একটা স্পেসিফিক বাড়ে প্যাথোলজিক্যাল কন্ডিশনে, ফিজিওলজিক্যাল কন্ডিশনে ইএসআর বাড়ে, কিন্তু সেটা একদম তুমি স্পেসিফিক বলতে পারছো না। সেরকম সিআরপিও তুমি একদম স্পেসিফিক বলতে পারছো না, কোনো কোনো করোনাতে বাড়ছে, কোথাও বাড়ছে না। তাহলে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে কোনো ইনফেকশনে আসলে সিআরপি কিছুটা রেইজ হচ্ছে। তাহলে এটার নাম এটা কোথেকে এসছে? নিউমোকক্কাস সেল ওয়ালে যে সি প্রোটিন, সি সাবস্টেন্স থাকে, ওর কাজ হচ্ছে ও লিভার থেকে যে সমস্ত সিরাম গুলি বের হচ্ছে তাদের সাথে রিয়াকশন করে, এটাকে বলা হচ্ছে সিআরপি। সিআরপি is an acute phase protein and it is elevated as much as 1000-fold in acute inflammation. কোনো কোনো ইনফেকশনে সে অনেক বেশি করে 1000-fold পর্যন্ত
রেজ করতে পারে। সিএপিডি অনেক সময় শর্ট নোট থাকে। আচ্ছা, তাহলে আমরা দুটো কম্পোনেন্ট, একটা ক্যাপসুল আর একটা হচ্ছে সি সাবস্ট্যান্স। নেক্সট। আচ্ছা, আর নাম্বার 3 হচ্ছে সেলিং আগের স্লাইডটা জানি। আর এখানে নাম্বার 3 তে একটা আছে যেটা এখানে আসে, সেটা হচ্ছে আইজিএ প্রোটিয়েজ। আইজিএ প্রোটিয়েজ আমরা ভিরুলেন্স ফ্যাক্টর বর্ণের সময় পড়িয়েছি। কোন কোন ব্যাকটেরিয়ার আইজিএ প্রোটিয়েজ আছে। আইজিএ প্রোটিয়েজ থাকার কারণে অসুবিধাটা কি হচ্ছে, সে ইমিউনোগ্লোবুলিন এ কে ব্রেক ডাউন করছে। ইমিউনোগ্লোবুলিন এ কে ব্রেক ডাউন করলে একদম আরামসে সে স্পেসিফিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে কলোনাইজেশন করে ডিজিজ করতে পারে। তাহলে ভিরুলেন্স ফ্যাক্টরের মধ্যে নাম্বার 1 ক্যাপসুলার পলিস্যাকারাইড, নাম্বার 2 হচ্ছে সি সাবস্ট্যান্স, আর নাম্বার 3 হচ্ছে আইজিএ প্রোটিয়েজ। নামটা শুনে বোঝা যাচ্ছে এটি ব্রেক ডাউন দ্য ইমিউনোগ্লোবুলিন এ। ইমিউনোগ্লোবুলিন এর ফাংশন সবাই তোমরা জানো, এটা হচ্ছে সিক্রেটরি ইমিউনোগ্লোবুলিন, সিক্রেশনে থাকে এবং সমস্ত জায়গায় যে ব্যাকটেরিয়াগুলি বসবে সেই জায়গাগুলিতে সে ব্লক করে রাখে। তাহলে আইজিএ প্রোটিন যদি এই ব্যাকটেরিয়াটা থাকে, তাহলে ইমিউনোগ্লোবুলিন একে ব্রেক ডাউন করে ইমিউনোগ্লোবুলিন এ আর কাজ করতে পারে না, তখন ব্যাকটেরিয়া আরামসে ওখানে কলোনাইজেশন করতে পারে। তাহলে এটা মনে রাখবে। ইমিউনোগ্লোবুলিন এ। নেক্সট। এখন এরপরে কোশ্চেন তোমাকে জিজ্ঞাসা করবে যে নরমাল ফ্লোরা হিসাবে স্ট্রেপ্টোকোকাস নিউমোনিয়া আপার রেসপিরেটরি ট্র্যাক্টে থাকে 50%, 40% অথবা 70%, তাহলে হাউ ক্যান ইট প্রডিউস দ্য ডিজিজ? তাহলে ডিজিজ প্রডিউস করতে হলে তাকে অবশ্যই কিছু কিছু ক্রাইটেরিয়া দেখতে হবে। তাহলে সিন্স 40 to 70% of the human are same time carrier of the virus streptococcus, the normal respiratory mucosa must possess great natural resistance to the pneumococcus. যেহেতু নর্মাল ফ্লোরা হিসেবে থাকে, শুধু ডিজিজ করা এত সোজা। তাহলে কি কি কন্ডিশনে অথবা what are the next slide, what are the predisposing factor related to the disease? সেলিম ভাই এরপরে তাহলে ফ্যাক্টর অথবা predisposing factor related to pneumococcal infection. pneumococcal infection তাহলে আমাকে একটা নাম্বার 1 হচ্ছে ভাইরাল এন্ড আদার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ভাইরাসের জন্য অথবা অন্য রেসপিরেটরি ট্র্যাক্ট caused by other bacteria that damage surface cell, সেলকে ড্যামেজ করে দিবে। তখন কি হবে, abnormal accumulation of the mucus which protect pneumococci from phagocytosis। তাহলে ওখানে যখন abnormal accumulation of the mucus হবে, তখন pneumococci ওখানে আরামসে কলোনাইজেশন করতে পারবে। আরেকটি হচ্ছে bronchial obstruction and respiratory tract injury due to irritant hepatic mucociliary function। মিউকোসিলিয়ারি ফাংশনটা থাকলে সুবিধা কি হচ্ছে, যে কোনো একটা ফরেন অর্গানিজম থাকলে তাকে বের করে দেয়। যেহেতু এই জিনিসটাই নষ্ট হয়ে যাবে, সুতরাং এখানে অর্গানিজম গ্রো করার জন্য আর কোনো বাধা থাকবে না। তাহলে ভাইরাল ব্যাকটেরিয়া, ভাইরাল আদার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন that damage surface cell, that means abnormal accumulation of the mucus which protect pneumococci from phagocytosis, bronchial obstruction and respiratory tract injury due to irritant hemorrhages mucociliary function. Number 1. Number 2, next. Alcohol and drug intoxication which depress phagocytic activity. Phagocytic activity যদি সে হ্যাম্পার করে, তাহলে ওখানে depress the cough reflex and facilitated aspiration of the secretion। সুতরাং এই সিক্রেশনের মধ্যে অর্গানিজম খুব ভালো করে গ্রো করতে পারে। Abnormal circulatory dynamics, that's the pulmonary condition and heart failure, এই সমস্ত কন্ডিশনে নিউমোকক্কাই গ্রো করতে পারে। তাহলে অ্যালকোহল and drug intoxication, abnormal circulatory dynamics। Next. আদার মেকানিজমের মধ্যে হচ্ছে ম্যালনিউট্রিশন। ম্যালনিউট্রিশন হলে এমনি তোমরা জানো ইমিউনিটি থাকে না, যে কোনো অর্গানিজম গ্রো করতে পারে। জেনারেল ডেবিলিটি, সিকেল সেল এনিমিয়া। সিকেল সেল এনিমিয়া যাদের থাকে, নিউমোকক্কাল ইনফেকশন তাদের বেশি থাকে, সেগুলো কি করে, আবার স্প্লেনেক্টমি থাকলে কি কথা, হাইপোস্প্লেনিজম, নেফ্রোসিস আর কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি। কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি হলেও তোমরা জানো কমপ্লিমেন্টের কি রোল, সেখানে ইনফেকশনটা ভালোভাবে আসতে পারে। ট্রমা টু দ্য হেড দ্যাট কজেস লিকেজ অফ স্পাইনাল ফ্লুইড
through the nose predisposed to pneumococcal meningitis. কোনো কারণে হেড ইনজুরি হলো, সেখানেও যদি নিউমোকক্কাই গ্রো করে, সেখানে আস্তে আস্তে সে কলোনাইজেশন করে মেনিনজাইটিস করতে পারে। Next. আগের স্লাইডটাতে আসছে। তাহলে দেখো কি কি প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে। জিজ্ঞেস কোশ্চেনটা এইভাবে করবে, নর্মাল ফ্লোরা হিসেবে এত পার্সেন্টেজ আপার রেসপিরেটরি ট্র্যাক্টে থাকে, তাহলে হাউ ক্যান উই প্রডিউস দ্য ডিজিজ? তাহলে অথবা হোয়াট আর দ্য প্রিডিসপোজিং ফ্যাক্টর কজেস নিউমোকক্কাল ইনফেকশন। গল্পের মতো জাস্ট একবার পড়লেই মনে থাকবে। নেক্সট। Now the pathogenesis, pathology, the pathogenesis, route of transmission হচ্ছে by inhalation. It produce, আমরা আগে বলেছি, তাহলে অ্যান্টিজেনিক স্ট্রাকচার একটা করে লাগাচ্ছি। Produce immunoglobulin A protease that enhance the organism to colonize and multiply. তাহলে নিউমোকক যেহেতু তার IgA প্রোটিয়েজ আছে, সেজন্য সেটাকে ব্রেক ডাউন করে ভিতরে ঢুকে আরামসে কলোনাইজেশন করবে এবং মাল্টিপ্লাই করবে। নিউমোকক্কাল ইনফেকশন, তাহলে ওখানে কোথায় যাবে? সে লাংসে যাবে, কজ অ্যান আউটপোরিং অফ দ্য ফিব্রিনাস ইডিমা ফ্লুইড ইনটু দ্য অ্যালভেওল। লিভারেতে গেল, সে অ্যাকুইট ইনফ্লামেশন করবে। অ্যাকুইট ইনফ্লামেশন যদি তোমরা পড়ে থাকো, তোমরা সেখানে জানো যে সেখানে কি তৈরি হয়? এক্সুডেট, ফিব্রিনাস এক্সুডেট। তাহলে সেটা হলো followed by the RBC and WBC, which result in consolidation of the portion of the lung. লাংয়ে ঢুকলো, কিভাবে ঢুকলো? IgA প্রোটিয়েজ দিয়ে। সেখানে অ্যাকুইট ইনফ্লামেশন হলো, ফ্লুইড অ্যাকুমুলেশন হলো, ফ্লুইডের সাথে সাথে এখানে RBC এবং WBC ও অ্যাকুমুলেট হলো। সবগুলি মিলে লাংসে যে একটা জিনিস তৈরি হলো, সেটা বলা হচ্ছে কনসোলিডেশন। কনসোলিডেশন মানে কি? কনসোলিডেশন মানে কি? কনসোলিডেশন মানে কি? এটা বোঝা যায় এক্সরে করলে? তুমি শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম, শোনা যাচ্ছে। তাহলে বলো এটা কি? জি ম্যাম, এক্সরে করলে বোঝা যায়। এক্সরে করলে বোঝা যায় কি? কি দেখা যায় এক্সরেতে? মানে কি এটা? কনসোলিডেশন মানে সলিডিফিকেশন অফ দ্য পোরশন অফ দ্য লাং। নামটা দেখতে পাচ্ছ না এখানে? এই যে তোমাদের ক্লিনিক্যালি ক্লাস হয় না? ক্লিনিক্যাল ক্লাসগুলি হচ্ছে না? না ম্যাম, হচ্ছে না। মানে ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার ক্লাস করতে পারছে না, তাই না? না ম্যাম, হচ্ছে না। সেই জন্যই তোমাদের। আচ্ছা, যাই হোক, মেনি নিউমোকক্কাল ফাউন্ড, তাহলে অনেক বেশি নিউমোকক্কা এইসব ফিব্রিনাস এক্সুডেটের মধ্যে থাকে, এবং কোনো কারণে যদি সে মে রিচ দ্য ব্লাড স্ট্রিম ভায়া দ্য লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য লাং, ওইটা দিয়ে ব্লাড স্ট্রিম দিয়ে সে অন্য জায়গায় চলে যেতে পারে। তাহলে তোমাকে মনে রাখতে হবে তার ভিরুলেন্স ফ্যাক্টর কি কি আছে। এখানে যদি তুমি বলো যে ক্যাপসুলার পলিস্যাকারাইড অ্যান্টিফ্যাগোসাইটিক রোল প্লে করছে, তাতেও হবে। আর যে প্রোটিয়েজ আছে তাহলে সে অ্যালভিওলেতে গেলে অ্যাকুইট ইনফ্লামেশনে কি তৈরি হয় সবাই সেটা জানে, ফিব্রিনাস এক্সুডেট, তার সাথে সাথে আরবিসি এবং ডাব্লিউবিসি, সেটা লাংয়ের একটা পোর্শনে কনসোলিডেশন তৈরি করতেছে। অনেক সময় দেখা যায় নিউমোকক্কা এইসব এক্সুডেট থেকে থ্রু ব্লাড স্ট্রিম দে এন্টার দ্য ডিফারেন্ট পার্ট বাই লিম্ফেটিক চেইন। নেক্সট, the alveolar wall, তাহলে এটা হলো অ্যাকুইট ইনফ্লামেশন। এটা আসলে দুটো ফেজে এটা লেখা, একটা হচ্ছে অ্যাকুইট ইনফ্লামেশন, একটা হচ্ছে রিজুলেশন ফেজ। অ্যাকুইট ইনফ্লামেশনটা তোমরা দেখলে কি তৈরি হলো, তারপরে the alveolar wall remain normally intact during the infection. Later, এটাকে আমরা রিজুলেশন ফেজ বলছি। Later, mononuclear cell, that means the macrophage, actively phagocyte the debris, and this liquid phase is gradually resolved. Aste aste fluid phase ta aste aste chole jay, and the pneumococci are taken up by phagocytes and digest intercellular. যেহেতু নিউমোকক্কে ক্যাপসুলার অ্যান্টিজেন আছে, ওর এগেইনস্ট অ্যান্টিবডি তৈরি হয় এবং আস্তে আস্তে এই অর্গানিজমগুলো ফ্যাগোসাইটোসিস হচ্ছে এবং ইন্টারসেলুলারলি এটা ডিগ্রেডেড হয়ে যাচ্ছে। এটাকে আমরা বলছি রিজুলেশন ফেজ। অ্যাকুইট ফেজে আমরা কি দেখলাম? কনসোলিডেশন তৈরি হচ্ছে। আর রিজুলেশন ফেজে আমরা দেখলাম যে ফ্লুইড গুলি আস্তে আস্তে রিঅ্যাবসর্ব হয়ে যাচ্ছে এবং নিউমোকক্কাইও আস্তে আস্তে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে রিজুলেশন। এটাকে জিজ্ঞাসা করবে কেন হচ্ছে, তোমাকে বলতে হবে এখানে ম্যাক্রোফেজ আসতেছে, অ্যাক্টিভলি ফ্যাগোসাইট দ্য ডেব্রিস, এন্ড যেহেতু নিউমোকক্কা একটা ক্যাপসুলার ব্যাকটেরিয়া, সো অ্যান্টিবডি এগেইনস্ট দ্য ক্যাপসুলার and the digest intracellular.
তাহলে এটা হচ্ছে প্যাথোজেনেসিস। তাহলে প্যাথোজেনেসিস আমরা মনে রাখি রুট অফ ট্রান্সমিশন কিভাবে হচ্ছে, তারপরে তার ভিরুলেন্স ফ্যাক্টর, তারপরে তার মেইন প্যাথোজেনেসিস, আর দুইটাতে শেষে অ্যাকুইট ইনফ্লামেশন করবে। অ্যাকুইট ইনফ্লামেশনের পরে হচ্ছে একটা রিজলিউশন ফেজ হবে। রিজলিউশন ফেজে কেন হচ্ছে, কারণ এখানে ম্যাক্রোফেজ আসতেছে এবং যেহেতু ক্যাপসুলার অ্যান্টিজেন তার অ্যান্টিবডি তৈরি হচ্ছে এবং ডাইজেস্ট ইন্ট্রাসেলুলার। শুধু প্যাথোজেনেসিস তো বারবার একটু দেখতে হবে, ইজি করে বললাম, তোমরা পড়লে আর বেশি মনে থাকবে। ঠিক আছে, নেক্সট। নাও দ্য ল্যাবরেটরি ডায়াগনোসিস। স্যাম্পল আমরা নিব অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ ইনভলভমেন্ট। যেমন শুধু ব্লাড, সিএসএফ আমরা নিব ফর মেনিনজাইটিস। ব্লাড আমরা নিতে পারি, ব্লাড আমরা সেটা কি নেই, ব্যাকটেরিয়া, সেপ্টিসিমিয়া, নিউমোকক্কাস থাকে সেটা দেখবো। আর স্পুটামটা আমরা নিব। একটা সাপোজ একটা নিউমোনিয়া পেশেন্ট তোমার কাছে এসে জ্বর নেই, তাহলে তুমি কি কি টেস্ট করবে, তার ব্লাডটা নেবে, তার স্পুটামটা নেবে। স্পুটামে যে কালারটা হয় যে সেটা হচ্ছে রেড, ব্রাউন, রাস্টি কালার অফ স্পুটাম। রেডিশ ব্রাউন রাস্টি কালার অফ স্পুটাম। এটা আমি তোমাদেরকে কেন বলছি, কারণ এই সময় অনেক সময় অ্যাপ্লাইড কোশ্চেন একটা পেশেন্ট এত এজ তোমার কাছে আসলো, তার স্পুটামটা নেকেড আইতে দেখে তুমি দেখলো যে রেডিশ ব্রাউন রাস্টি কালার। What is your diagnosis? How can you diagnose this case in the laboratory? তাহলে তখনই তোমাকে এটা যখন এটা মেনশন করে দিবে, তুমি বলবে নিউমোকক্কাল ইনফেকশন। আর স্যাম্পল তখন তোমাকে শুধুমাত্র নিতে হবে, স্যাম্পল তুমি তখন সিএসএ নিতে পারবে, স্পুটাম এবং ব্লাড। গ্রাম স্টেইন করে আমরা গ্রাম পজিটিভ ডিপ্লো ল্যান্সেট শেপ। নেক্সট, এই দেখো গ্রাম পজিটিভ ডিপ্লো দুটো একসাথে, এই একটা এই একটা পেয়ার ফর্ম। এই জায়গাটা বলতে পারবে এই জায়গাটা কেন ফলের মতো হয়ে আছে, খালি না? হ্যাঁ খালি না, এগুলো দেখো এটা খালি, এটা খালি, এটা কিসে কি ইন্ডিকেট করছে, এটা দেখি কে বলতে পারে সে করছে যে এটা জি ম্যাম। কি ইন্ডিকেট করছে, এটা বলতে পারবো না, এটা গ্রাম স্টেট। হ্যাঁ গ্রাম স্টেট, আর এটা হচ্ছে ক্যাপসুল। ক্যাপসুল থাকার জন্য এরিয়াটা একটু রিফ্লেক্টেড এরিয়া। আচ্ছা যাই হোক, লেন্সেট সে গ্রাম পজিটিভ ডিপ্লোকক্কা গ্রাম স্টেট করবো। নেক্সট, তারপরে হচ্ছে আমরা কালচার করবো। আচ্ছা তারপরে আমরা যেটা করবো, এটা এটা আমরা সাধারণত করে থাকি ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়ার জন্য ক্যাপসুলার সোয়েলিং টেস্ট। ক্যাপসুলার সোয়েলিং টেস্ট দিয়ে আমরা এই ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়াগুলো ইজিলি আইডেন্টিফাই করে ফেলতে পারি। সাপোজ একটা স্পুটাম তুমি মনে করছো এখানে নিউমোকক্কায় আছে, তাহলে স্পুটামের মধ্যে নিউমোকক্কায় থাকে, তার এগেইনস্টে তুমি একটা সিরাম ইনফেকশন থাকে, তাহলে দিস অ্যান্টিবডি রিঅ্যাক্ট টু দি স্পেসিফিক অ্যান্টিজেন। তখন অ্যান্টিজেন অ্যান্টিবডি যখন একসাথে অ্যাগ্রিগেট করবে, তখন ক্যাপসুলের ভিতরে ওরা ঢুকে থাকবে এবং ক্যাপসুলটা তখন কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে ক্যাপসুলার সোলিং টেস্ট অথবা কুইলান রিঅ্যাকশন ফর আইডেন্টিফিকেশন অফ দ্য নট অনলি নিউমোকক্কা, আদার ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়াগুলিকে আমরা ইজিলি আইডেন্টিফাই করবো ফর কুইলান রিঅ্যাকশন। ফ্রেশ ইমালসিফাইড স্পুটাম মিক্সড উইথ অ্যান্টিসেল। স্পুটামের মধ্যে কি আছে, অ্যান্টিজেন। নিউমোকক্কায় যদি থাকে তাহলে সেটা হচ্ছে অ্যান্টিজেন মিক্সড উইথ অ্যান্টিসিরাম, মানে সিরাম, সিরামের মধ্যে কি থাকে, অ্যান্টিবডি। If this antibody, if the serum contains the specific antibody against the antigen, so antigen antibody কি হচ্ছে ক্লাম্প হবে and causes capsular swelling. এটাকে বলা হচ্ছে কুইলান রিঅ্যাকশন ফর আইডেন্টিফিকেশন অফ দ্য নিউমোকক্কা। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে স্পুটাম আমরা নিলাম, স্পুটামের মধ্যে যদি নিউমোকক্কায় থাকে তার মানে ওটার অ্যান্টিজেন এখানে আছে, আর আমরা তার সাথে অ্যাড করলাম সিরাম। সিরামের মধ্যে আছে অ্যান্টিবডি, এটা সবাই তোমরা জানো, সিরাম ফর সেরোলজিক্যাল টেস্ট। তাহলে অ্যান্টিবডি, if this antibody if this serum contains the specific antibody against the antigen, so antigen antibody reaction, সেই রিঅ্যাকশনটা কোথায় হবে, ক্যাপসুলের মধ্যে। তখন এই
অথবা ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া। নেক্সট, ব্লাড আগার মিডিয়াতে করবো, ঠিক স্যার, 30-10%, এখানে 30-10% কার্বন ডাইঅক্সাইড লাগে। আমরা ব্লাড আগার মিডিয়া অথবা চকলেট আগার মিডিয়া, চকলেট আগার মিডিয়াতেও আমরা এটাকে ইয়ে করতে পারবো, গ্রো করাতে পারবো। ব্লাড এবং চকলেট আগার মিডিয়া দুটোকেই কিন্তু আমার লাগবে 5-10% কার্বন ডাইঅক্সাইড। কোনো কোনো ব্যাকটেরিয়া গ্রো করার জন্য 5-10% কার্বন ডাইঅক্সাইড, তার মধ্যে একটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, আর একটা হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, আর হচ্ছে নাইসেরিয়া গনোরিয়া, নাইসেরিয়া মেনিনজাইটিস। এগুলি গ্রো করানোর জন্য, এগুলি ব্লাড এবং চকলেট আকারে গ্রো করে, এবং এদের গ্রো করানোর জন্য একটা স্পেশাল রিকোয়ারমেন্ট লাগে, সেটা হচ্ছে 5-10% কার্বন ডাইঅক্সাইড। ব্লাডারের মিডিয়াতে গ্রো করলে যে জোনটা হবে সেটা আমরা আগেই বলেছি, গ্রিনি জোন অফ হিমোলাইসিস। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া এবং ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাস দুটোই গ্রিনি জোন অফ হিমোলাইসিস তৈরি করে। এটা দেখো, এটা একটি গ্রিনি জোন অফ হিমোলাইসিস। একটু বেটার, ছবিটা অত বেটার না, এটা গ্রিনিশ, এটা তো ওইটার মতো একদম ক্লিয়ার না, ক্লিয়ার নিচে এটা বাড়বে তো। এটা হচ্ছে গ্রিনি জোন অফ হিমোলাইসিস, আর আমি দেখাবো। নেক্সট, তারপরে হচ্ছে তার কালচার আমরা করালাম, এখন হচ্ছে বায়োকেমিক্যাল টেস্ট। বায়োকেমিক্যাল টেস্টের মধ্যে আমরা বায়োসলিবিলিটি টেস্ট করবো, আর আইডেন্টিফিকেশন টেস্ট হচ্ছে অপটোসিন টেস্ট করবো। অপটোসিন হচ্ছে এটা কি হবে, অপটোসিন সেন্সিটিভ। এই দুটো অ্যাকচুয়ালি বায়োকেমিক্যাল টেস্ট দুটো আমরা সাধারণত কিসের জন্য করে থাকি? For the differentiation of the pneumococci from streptococcus viridans streptococcus, তাহলে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাস থেকে ডিফারেন্সিয়েট করার জন্য দুটো বায়োকেমিক্যাল টেস্ট করা হয়। একটা হচ্ছে বায়োসলিবিলিটি টেস্ট, বায়োসলিবল, আর একটা অপটোসিন টেস্ট, অপটোসিন সেন্সিটিভ। এটা এখানে আমাদের একটু বলি যে দুটোই আলফা হিমোলাইসিস করে, ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাস এবং স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। How can you differentiate? আচ্ছা, পরে আছে মানে। নেক্সট, আচ্ছা, প্রিভেনশনের জন্য ল্যাবরেটরি টেস্ট আমরা দেখলাম। প্রিভেনশনের জন্য এটা মেনিনজা, সাধারণত আজকাল ভ্যাকসিন আছে, পলিস্যাকারাইড ভ্যাকসিন। এটা কেরিয়ার, আরেকটা কেরিয়ারের সাথে ইউজ করে দেওয়া হয় এবং সিঙ্গেলে দেওয়া যায় পলিস্যাকারাইড ভ্যাকসিন। পলিস্যাকারাইড ভ্যাকসিন কাপল কেরিয়ার প্রোটিন। নেক্সট, আচ্ছা, এটা হচ্ছে অপটোসিন, একটা আইডেন্টিফিকেশন ডিস্ক। একটা ব্লাড আগার মিডিয়াতে আমরা মানে এই পাশে দিলাম ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাস, এই পাশে দিলাম স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। দেখা গেল যে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া হচ্ছে সেন্সিটিভ, এই এরিয়াটা সেন্সিটিভ ইন্ডিকেট করছে, এটা হচ্ছে ডিস্কটা, আর এই এরিয়াটা হচ্ছে রেজিস্ট্যান্ট, দেখো এখানে ব্যাকটেরিয়া গ্রো করছে, এখানে কিন্তু কোনো ব্যাকটেরিয়া নেই। নেক্সট, ল্যাবরেটরি ডায়াগনোসিস প্রিভেনশন দেখলাম আমরা। এখন হচ্ছে what are the differentiating point between viridans streptococcus and streptococcus pneumoniae? যে কোনো ব্যাকটেরিয়া দুটো তোমাদেরকে ডিফারেন্সিয়েট করা বলা হলে তোমরা প্রথমে কিন্তু মরফোলজি, অন্য কিছু আগে করবে। মরফোলজি প্রথম পয়েন্টে তোমার মরফোলজি, তাহলে হচ্ছে গ্রাম পজিটিভ চেইন ফর্মিং কক্কাই, এটা হচ্ছে ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাস। এটা হচ্ছে গ্রাম পজিটিভ ডিপ্লোকক্কাই, তাই না? এটা হচ্ছে নন ক্যাপসুলেটেড, এটা হচ্ছে ক্যাপসুলেটেড। এটা হচ্ছে বাই ইনসলিবল, এটা হচ্ছে বাই সলিবল। অপটোসিন রেজিস্ট্যান্স, এটা হচ্ছে অপটোসিন সেন্সিটিভ। আরো পয়েন্ট তুমি বাড়াও, এরপরে হচ্ছে ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাস কজেস সাবঅ্যাকুইট ব্যাকটেরিয়া endocarditis dental caries, or streptococcus pneumoniae, it causes pneumonia, meningitis, sinusitis, otitis media, bacteria. তাহলে দেখো এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু স্ট্রেপ্টোকক্কাস ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাস আর স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া চেইন ফর্মিং গ্রাম পজিটিভ কক্কা, এটা গ্রাম পজিটিভ ডিপ্লো, নন ক্যাপসুলেটেড, এটা ক্যাপসুলেটেড, বায়োইনসলিবল, বায়োসলিবল, অপটোসিন রেজিস্ট্যান্ট, অপটোসিন সেন্সিটিভ। তারপরে হচ্ছে লিশনগুলি। এবার লিশনগুলি বলবো কি কি লিশন এদের আছে আর কি কি লিশন এদের আছে, ঠিক আছে? অপটোসিন কিন্তু একটা আইডেন্টিফিকেশন ডিস্ক। আইডেন্টিফিকেশন ডিস্ক আমরা এর আগে একটা পড়েছি, নোভোবায়োসিল সেন্সিটিভ, এটাও একটা আইডেন্টিফিকেশন ডিস্ক। অপটোসিনও একটা আইডেন্টিফিকেশন ডিস্ক।
মানে ব্যাকটেরিয়া থেকে ব্যাকটেরিয়া ডিফার করার জন্য আমরা কিছু আইডেন্টিফিকেশন ব্রিক্স ইউজ করে থাকি। তার মধ্যে একটা নোভোবায়োসিক আর একটা অফটোসিল, আরো যখন পড়বো তখন নেক্সট। আচ্ছা, তাহলে আজকে এটুকু পর্যন্তই থাকুক। হ্যালো, জি ম্যাম। আজকে আমরা নেক্সট ক্লাস নাকি এটা একটু পড়িয়ে দিব ক্লাসিফিকেশনটা। ম্যাম নেক্সট ক্লাস। আচ্ছা, নেক্সট ক্লাস শুনে আমি একটু র্যাপিড পড়াচ্ছি কারণ আমরা অনেক পিছিয়ে আছি না। তাহলে আমি তো অনেক দূর পড়িয়ে ফেলেছি, বুঝছো? তোমরা কিন্তু এমনি পড়ে নিজেরা বুঝে বুঝে ভালো করে পড়বে। নেক্সট ক্লাসে আমাকে গ্রাম পজিটিভ ব্যাসিলাই পড়াবো তাহলে, হ্যাঁ ঠিক আছে? গ্রাম পজিটিভ ব্যাসিলাই পড়াবো নেক্সট ক্লাসে, হ্যাঁ ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ। ওয়ালাইকুম আসসালাম।